কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে অনেক সমস্যা হয়, তাই না? এখন থেকে আর হবে না। আজকের এই ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্সের এ টু জেড আমরা আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা তোমার কাজে আসবে। সো কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা পড়তে যাই, এখানে প্রথমেই যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে বাক্যে বা যে সেন্টেন্সে কোনো শর্ত থাকে তাকে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বলে। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি আমি মার্কেটে যাই তাহলে একটা ফোন কিনবো। এই যে আমি দুইটা বাক্য বললাম, এই দুইটা বাক্যের মধ্যে কিন্তু শর্ত জড়িত আছে। তার আসার সাথে আমার যাওয়ার সম্পর্ক আছে, আমার মার্কেটে যাওয়ার সাথে একটা ফোন কেনার সম্পর্ক আছে। এটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে আমি বললাম। তো এখন আমরা আমাদের স্লাইডে কন্ডিশনাল সেন্টেন্স কি, কাকে বলে এবং এছাড়াও কন্ডিশনাল সেন্টেন্সের কি কি পার্টস আছে, এছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স কত ধরনের ও কি কি, এবং এটার যে বিস্তারিত আলোচনা স্ট্রাকচার থেকে ধরে সব কিছু আমরা আজকের স্লাইডে তোমাদের জন্য সাজিয়েছি। তো এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি এক ক্লাসে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে। তো বেশি কথা না বললে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি এখানে লিখেছি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কথাটার অর্থ আসলে কি? কথাটার অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য বা শর্তযুক্ত বাক্য বা শর্তমূলক বাক্য। এই তিনটা অর্থ থেকে আমরা একটা কথাই বুঝতে পারি, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে বা একটা বাক্যে সবসময় একটা শর্ত থাকবে। এটা হচ্ছে এটার অর্থ। এখন যদি আমরা এটা ডেফিনেশনে যাই, মানে সংজ্ঞাতে যাই, তাহলে বিষয়টা আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। দেখো, এখানে বলা হয়েছে যে সেন্টেন্সে একটি কাজ, ঘটনা বা অবস্থা অন্য একটি কাজ, ঘটনা বা অবস্থার উপর শর্ত সাপেক্ষে নির্ভর করে। মানে কোনো একটা কাজ, ঘটনা বা অবস্থা অন্য একটি কাজ, ঘটনা বা অবস্থার শর্তের উপর নির্ভর করে, তাকে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বলে। বুঝতে পারছি আমি যে এই সংজ্ঞাটা তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আরো সহজভাবে বলি। সহজ কথায়, যে সমস্ত বাক্যে কোনো কন্ডিশন থাকে, কি থাকে? যে সমস্ত বাক্যে কোনো কন্ডিশন থাকে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে তিনটা এক্সাম্পল দিয়েছি। দেখো, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। মানে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে। তার মানে এখানে পরীক্ষায় পাশ করার সাথে ভালো করে পড়ার একটা সম্পর্ক বা একটা শর্ত আছে। আবার ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। তার মানে গরিবদের সাহায্য করার সাথে আমার ধনী হওয়ার একটা শর্ত আছে। আবার ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে এট হোম, আমরা বাড়িতে থাকব। তার মানে বাড়িতে থাকার সাথে বৃষ্টি হওয়ার একটা শর্ত জুড়ে দেওয়া আছে। এটাই হচ্ছে একদম সহজ কথায় বা প্রাথমিকভাবে কন্ডিশনাল সেন্টেন্সের আলোচনা। আচ্ছা, এরপরে যদি যাই আমরা, সেটা হচ্ছে পার্টস অফ কন্ডিশনাল সেন্টেন্স। আমরা যে এখন কন্ডিশনাল সেন্টেন্স পড়বো, এর মধ্যে অনেক কিছু থাকবে, যেমন স্ট্রাকচার থাকবে, টাইপস থাকবে। এখন কি পার্টসে আসছে আমরা। কন্ডিশনাল সেন্টেন্সের পার্টসগুলো আসলে কি কি? দেখো, আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলগুলো এই জন্য দিয়েছি যাতে তোমাদের রিলেট করতে সুবিধা হয়, মানে যাতে তুমি নিজে থেকে বিষয়টা সলভ করতে পারো। ইফ হি ইনভাইটস মি, যদি সে আমাকে দাওয়াত দেয় বা আমন্ত্রণ করে, আই উইল গো টু হিজ বার্থডে পার্টি, আমি তার জন্মদিনের অনুষ্ঠানে যাব। মানে যদি সে আমাকে দাওয়াত দেয় তাহলে আমি তার জন্মদিনের অনুষ্ঠানে যাব। আবার বলা হচ্ছে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, আমি কাজটা দ্রুত শেষ করব। এখন এখানে দেখো, আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে রেজাল্ট পার্ট, এটা হচ্ছে কন্ডিশন পার্ট। এটাই হচ্ছে মূলত কন্ডিশনাল সেন্টেন্সের পার্টস, মানে হচ্ছে অংশ। এখন এই যে ইফ যুক্ত অংশটা আছে, এই যে ইফ যুক্ত অংশ যেটা আছে, এই যে দেখো, ইফ ইউ হেল্প মি, ইফ হি ইনভাইটস মি, এই যে অংশটা, এতটুকু অংশটা কমার আগের, এটা হচ্ছে কি? ইফ ক্লজ। কি বলা হয়? ইফ ক্লজ। আবার এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, আবার এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারি, এবং সবচেয়ে সহজ মনে রাখার যে অংশ সেটা হচ্ছে কন্ডিশন পার্ট। মানে ইফ যুক্ত অংশে ইফ ক্লজটাকে আমরা কন্ডিশন পার্ট বলতে পারি। মানে এই অংশে কন্ডিশনটা দেওয়া থাকবে,
শর্ত দেওয়া থাকবে। তারপরে যে অংশটা আছে যে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, আমি কাজটা দ্রুত শেষ করব। আই উইল গো টু হিজ বার্থডে পার্টি, এইটা হচ্ছে মূলত প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে কি মূল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে কি স্বাধীন ক্লজ। আর হচ্ছে রেজাল্ট পার্ট, আমরা এই দুইটাকে একসাথে লিখতে পারি যে কন্ডিশন পার্ট আর হচ্ছে রেজাল্ট পার্ট। ইফ ক্লজ আর হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলোচনা। কিন্তু তুমি যদি বাস্তবে দেখো যে ইফ হি ইনভাইটস মি, এই যে অংশটা কি ইফ হি ইনভাইটস মি, এটা হচ্ছে ইফ ক্লজ। আই উইল গো টু হিজ বার্থডে পার্টি, আমি তার জন্মদিনের অনুষ্ঠানে যাব, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা রেজাল্ট পার্ট। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, এটা হচ্ছে কি ইফ ক্লজ বা কন্ডিশন পার্ট। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, আমি কাজটা দ্রুত শেষ করব, এটা হচ্ছে রেজাল্ট পার্ট বা প্রিন্সিপাল ক্লজ। এটা ছিল আমাদের পার্টস অফ কন্ডিশনের দুইটা পার্টস। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তার পরবর্তীতে কি আছে? তার পরবর্তীতে আছে হচ্ছে টাইপস। নর্মালি আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স পড়ি সবার আগে মনে রাখি হচ্ছে অর্থ বা সংজ্ঞা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে টাইপস অফ কন্ডিশনাল। মানে কন্ডিশনাল সেন্টেন্স কত ধরনের এবং এটার যে ব্যাখ্যা থাকে আমরা সবই আলোচনা করবো। দেখো, বলা হচ্ছে টাইপস অফ কন্ডিশনালস। তো টাইপস অফ কন্ডিশনাল মধ্যে এখানে আমরা 4 ধরনের কন্ডিশনাল পাই। কত ধরনের? 4 ধরনের। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এটা তুমি সহজে মনে রাখবা 0 1 2 3। কি 0 1 2 3? এখানে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, টাইপসের পরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচারস অফ কন্ডিশন। আমরা যেহেতু কন্ডিশনালের একদম সবকিছু পড়বো বিস্তারিত, তার মানে আমরা সবই পড়বো। এখানে আমরা একটা কাজ করেছি তোমাদের সুবিধার জন্য, যে স্ট্রাকচারস অফ কন্ডিশনালস, মানে কন্ডিশনাল সেন্টেন্সের গঠনটা কিভাবে হয় বা স্ট্রাকচারটা কিভাবে, এইটা আমি এখানে দিয়েছি। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে সবগুলা স্ট্রাকচার একসাথে পাওয়ার জন্য। পরবর্তীতে অবশ্য আমরা আবার দিয়ে দেব। দেখো, স্ট্রাকচারস অফ কন্ডিশনালে জিরো কন্ডিশনে বলা হয়েছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা প্রেজেন্ট ইনডিফিনিট। মানে ইফ ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, বাকি যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে কি আবার প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তারপর আসে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। মানে ইফ ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটের, আর যে রেজাল্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিটের হবে। সেকেন্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট হবে উড হবে প্লাস হচ্ছে ভার্বের V1 হবে। থার্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে মানে একটু ভাষা ধারণা আর কি। ভাষা ধারণা না, আমরা একবারে ভিতরে চলে যাই। দেখো, এর আগে আমি তোমাদের জন্য আরেকটা কাজ করেছি। কন্ডিশনাল যেহেতু পড়বো, এর মধ্যে আমাদের কিছু নোট করা দরকার, যে নোটগুলো তোমাদের হেল্পফুল বলে মনে হবে, মানে হেল্পফুল হবে আমি মনে করি। দেখো, এখানে বলা হচ্ছে এক নজরে সবগুলোর মূল পার্থক্য। এই যে 4টা কন্ডিশন আমরা বললাম, এটার মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকে, তাই না? আচ্ছা, বলা হয়েছে জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল সবসময় সত্যি হয়। কি হয়? সবসময় সত্যি হয়। এটা হচ্ছে কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট হতে পারে, হেবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ হতে পারে। তারপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ভবিষ্যতে হওয়া সম্ভব, মানে শর্তটা এখন হবে, ভবিষ্যতে তার আউটকাম বা ফলাফল আমরা পাবো। সেকেন্ড কন্ডিশনে কি বলা হয়েছে? যে বর্তমানের কাল্পনিক চিন্তা, মানে এখন তুমি যা কল্পনা করো, বর্তমানে তুমি যা কল্পনা করো অবাস্তব বা অসম্ভব বিষয়, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে অতীতের আফসোস, মানে এখন এসে তুমি একটা বিষয়ের জন্য আফসোস করতেছো, যে কাজটা তুমি অতীতকালে করেছিলে, অতীতে অনেক আগে করেছিলে, এবং এটার জন্য এখন এসে আফসোস করো। এটা ছিল আমাদের কন্ডিশনের একদম মূল পার্থক্য। আচ্ছা, আমরা যদি একটা একটা করে ভেঙে ভেঙে তোমাদের পড়াই, তোমাদের বুঝতে আরো বেশি সহজ হবে। দেখো, এখন আমরা সরাসরি একদম ভিতরে চলে যাই। প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনালের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে শর্তযুক্ত বাক্য দ্বারা কোনো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কাজ বোঝায়, তাকে হচ্ছে জিরো কন্ডিশনাল বলে। এখান থেকে তুমি একটা বিষয় মাথায় রাখো, কি বোঝাবে? চিরন্তন সত্য, মানে যেটা সব সময় সত্য হয়, এটা হচ্ছে কি
চিরন্তন সত্য। আরেকটা বোঝাবে বৈজ্ঞানিক সত্য, মানে হচ্ছে কি সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাবে। আরেকটা হচ্ছে অভ্যাসগত কাজ, মানে যে কাজটা আমরা স্বভাবগতভাবে করি সেই ধরনের কাজের ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো হয় তাকে হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, যদি তোমরা চাও এটা পড়ে নিতে পারো, সমস্যা নেই। আমি তোমাদের বোঝার স্বার্থে এই দুইটা সংজ্ঞা দিয়েছি। আচ্ছা, তারপরে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের আসা হচ্ছে কি স্ট্রাকচার। আমরা যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স লিখবো বা বিভিন্ন প্রশ্ন সমাধান করব, আমাদের একটা স্ট্রাকচার তো অবশ্যই মেনটেন করতে হবে, তাই না? আচ্ছা, আমি দিয়েছি এখানে দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে কমা প্রেজেন্ট ইনডিফিনিট। কি দিলাম? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা প্রেজেন্ট ইনডিফিনিট। তো এই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা যাই তাহলে এখানে কয়েকটা এক্সাম্পল আমরা সলভ করতে পারি। ইফ ওয়াটার বয়েলস, যদি পানিকে ফোটাও, ইট টার্নস ইনটু স্টিম, এটা কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। দেখো, ইফ ওয়াটার বয়েলস, যদি পানিকে ফোটানো হয়, ইট টার্নস ইনটু স্টিম, মানে হচ্ছে কি এটা সবসময় বাষ্প হবে। মানে তুমি পানিকে যখনই ফোটাবা তখনই সেটা কি হবে? বাষ্প হয়ে যাবে। এটা হচ্ছে আমরা কি ধরতে পারি? একটা চিরন্তন সত্য অথবা একটা বৈজ্ঞানিক সত্য ধরতে পারি। সেকেন্ডে যেটা আছে যে ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু, তুমি যদি রেড অ্যান্ড ব্লু মানে লাল আর নীল একসাথে করো, ইউ গেট পার্পল। পার্পল মানে হচ্ছে খুব সম্ভবত বেগুনি কালার। তো তুমি যদি রেড আর হচ্ছে ব্লু একসাথে মিশাও, মানে যখনই মিশাবা তখন কি হবে? এটা তুমি পাবা হচ্ছে পার্পল কালার। এগুলো কি আসে? এগুলো হচ্ছে সাধারণ সত্যের মধ্যে আসে অথবা বৈজ্ঞানিক বা চিরন্তন সত্যের মধ্যে কিন্তু পড়তেছে। এটাই হচ্ছে তোমাদের জিরো কন্ডিশনাল। সেম ওয়েতে ইফ প্ল্যান্টস ডোন্ট গেট ওয়াটার, যদি প্ল্যান্টস মানে হচ্ছে কি চারা গাছ, ডোন্ট গেট ওয়াটার পানি না পায়, দে ডাই, তারা মারা যায়। সেম ওয়েতে ইফ দ্য স্কাই টার্নস ডার্ক, ইফ ইট রেইনস হেভিলি, মানে আকাশে যদি ভারী বৃষ্টি হয় তাহলে আকাশটা কি হয়? ডার্ক হয়ে যায় বা অন্ধকার হয়ে যায়। এই যে আমরা সেন্টেন্সগুলো লিখেছি দেখো, সবগুলা কিন্তু এই তিনটার মধ্যেই পড়তেছে। একটা হচ্ছে চিরন্তন সত্য, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, অথবা একটা হচ্ছে অভ্যাসগত যে কাজ সেটার মধ্যে পড়ছে। তার মানে আমাদের জিরো কন্ডিশনাল চিনতে খুব বেশি অসুবিধা হয় না। এবং এটার যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টে কিন্তু কি হয়? ইট টার্নস, ওয়াটার বয়েলস, হ্যাঁ, মিক্স, তারপর হচ্ছে গেট পার্পল, ইফ ইউ প্ল্যান্টস ডোন্ট গেট ওয়াটার, হ্যাঁ, এই যে অংশগুলো আছে সবগুলো কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ছে। আচ্ছা, তারপর আমরা যাব হচ্ছে ফার্স্ট কন্ডিশন। জিরো কন্ডিশনের পরে হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। তো এই ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বন্ধু বান্ধব বা মা বাবার সাথে যেসব ধরনের কথাবার্তা বলি সেগুলোই হচ্ছে মতো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ভেতরে পড়ে। আচ্ছা, এটার সংজ্ঞাটা যদি আমরা দেখি আমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়। ভবিষ্যতে কোনো একটি কাজ হওয়ার সম্ভাবনা বা সুযোগ থাকলে যে বাক্য ব্যবহার করা হয়, মানে কোনো একটা কাজ এটার সম্ভাবনা ভবিষ্যতে, এখন না কিন্তু ভবিষ্যতে যদি হয়, সেই ধরনের বাক্য হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, আরো সহজভাবে যদি বলি তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ হয়। দেখো, বর্তমানে যদি কোনো কাজ করা হয়, মানে শর্তটা পূরণ হবে বর্তমানে, কিন্তু এটার আউটকাম মানে ফলাফল সেটা পাবা হচ্ছে তুমি ফিউচারে, মানে ভবিষ্যতে। সেই ধরনের বাক্যগুলো হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে এটা একটু দেখো, খেয়াল করো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, কি বললাম? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা দিয়ে আমরা লিখবো ফিউচার ইনডিফিনিট, মানে প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে বা রেজাল্ট পার্ট যেটা থাকবে সেটা হবে কি তোমাদের ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, এটা থেকে তোমাদের একটু আনইজি লাগছে না যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, সাবজেক্ট উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? আচ্ছা দেখো, আমি যদি এই ডেফিনেশনের এই স্ট্রাকচারের কয়েকটা এক্সাম্পল দেই তাহলে বিষয়টা আরো সহজভাবে বুঝতে পারবে। যে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করবে। এই বিষয়টা একটু নিজের জীবনের সাথে রিলেট করো, যে তুমি যদি এখন ভালো করে পড়াশোনা করো তাহলে পরীক্ষার সময় মানে ভবিষ্যতে তুমি ভালো ফলাফল করবে, মানে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে। এখানে আমরা কি পেলাম? ইফ ইউ স্টাডি, কি আসলো এখানে? ইফ ইউ স্টাডি, এটা হচ্ছে প্রেজেন্ট, সাবজেক্ট প্লাস ভার্বের V1। তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, কি আসলো? সাবজেক্ট প্লাস উইল প্লাস কি ভার্বের V1। ওকে, ইফ দে অফার হিম দ্য জব, হি উইল অ্যাকসেপ্ট ইট। এখানে এটা বোঝাচ্ছে ইফ দে মানে কোনো একটা কোম্পানিকে বোঝাচ্ছে যে যদি তারা তোমার বন্ধুকে একটা জব অফার করে তাহলে সেটা সে অ্যাকসেপ্ট করবে। মানে এখন যদি সে
এখন যদি কোম্পানি তাকে কি করে অফার করে তাহলে সে সেটা ভবিষ্যতে বা পরে গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে। সেম ওয়েতে যদি আমরা দেখি, ইফ দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়াটা ভালো হয়, উই উইল গো ফর এ পিকনিক, মানে আমরা পিকনিকে যাব। এখন যদি ভালো হয় তাহলে পরে আমরা কি করব, পিকনিকে যাব। এই যে ইফ দ্য ওয়েদার ইজ গুড উই উইল গো ফর এ পিকনিক, এই যে উইল প্লাস গো, উইল প্লাস কি ভার্বের V1। সেম ওয়েতে ইফ হি কলস মি, যদি সে আমাকে ডাকে, আই উইল অ্যান্সার ইমিডিয়েটলি, মানে কি আমি তাকে তাৎক্ষণিকভাবে তার উত্তর দিব। এই যে আমরা দেখলাম এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। মানে আমরা কোনো একটা কাজ, মানে কন্ডিশনটা হবে এখন এবং এটার যে ফলাফল বা আউটকাম সেটা আমরা পরবর্তীতে পাবো, মানে কি ভবিষ্যতে পাবো। আচ্ছা, এখানে আমি একটা নোট রেখেছি তোমাদের জন্য, যে তবে চাইলে মেইন ক্লজকে শুরুতে রেখেও আমরা বাক্য গঠন করতে পারি। সেক্ষেত্রে বাক্যের গঠন হবে নিম্নরূপ। গঠনটা হবে হচ্ছে মূলত এরকম, এখানে কি ছিল, দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ইফ ক্লজ, একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজটাকে সামনে রেখে ইফ ক্লজটাকে পিছনে নেওয়া যায়, দ্যাটস ইট, এটা আর কোনো পরিবর্তন নাই। আই উইল স্টে এট হোম ইফ ইট রেইনস, মানে যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে আমি বাড়িতে থাকবো। তাহলে দেখো এখানে ইফ ইট রেইনস মানে কি, যদি বৃষ্টি হয়, ইফ ক্লজ। আই উইল স্টে এট হোম, আমি হচ্ছে বাড়িতে থাকবো। সেম ওয়েতে we will start the meeting if she comes early, যদি সে তাড়াতাড়ি আসে তাহলে আমরা মিটিংটা শুরু করব। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং এই অংশটা হচ্ছে কি আমাদের ইফ ক্লজ। এটা হচ্ছিল আমাদের ফার্স্ট কন্ডিশনালের একদম আলোচনা। আচ্ছা, তারপরে আসা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তো নর্মালি জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে না, নর্মালি থাকে না, কিন্তু সমস্যাটা হয় যখন আমরা সেকেন্ড কন্ডিশনালে আসি, কারণ সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশনের মধ্যে একটু ঝামেলা হয়। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আর তোমার কোনো সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন নিয়ে কোনো ঝামেলা হবে না। বলা হয়েছে যে বর্তমান বা ভবিষ্যতের কোনো কাল্পনিক, অবাস্তব, অসম্ভব শর্ত বোঝাতে যে বাক্য ব্যবহার করা হয়। এখানেও তুমি তিনটা বিষয় নোট করবা। কি কি বললাম, যে বর্তমান বা ভবিষ্যতের বিষয়টা হবে কাল্পনিক, কি হবে কাল্পনিক, তারপর হবে অবাস্তব, তারপর হচ্ছে কি অসম্ভব। এই তিন ধরনের শর্ত বোঝালে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। কি কি, কাল্পনিক, অবাস্তব, অসম্ভব, এই তিন ধরনের শর্তের জন্য যে বাক্য ব্যবহার করা হয় এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এই ধরনের শর্তগুলো সাধারণত বাস্তবতার সাথে মিলে না, মানে বাস্তব এটা ঘটে না, কিন্তু বা সত্যি হওয়ার সম্ভাবনা খুবই থাকে। এটা সবসময় কল্পনা বা অসম্ভব বা অবাস্তবের মধ্যেই থাকে। আচ্ছা, এটা স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট কমা সাবজেক্ট উড কুড প্লাস হচ্ছে ভার্বের V1। এই স্ট্রাকচার দেখে নর্মালি একটু ভয় লাগে না, স্ট্রাকচার দেখে তো আসলে লিখতে পারি না, কিন্তু সংজ্ঞা অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কিন্তু স্ট্রাকচার ঠিকই বের করে ফেলতে পারি। দেখো, যে ইফ আই ওন দ্য লটারি আই উড বাই অ্যান আইল্যান্ড, যদি আমি লটারিটা জিততাম তাহলে আমি একটা দ্বীপ কিনে ফেলতাম। এটা কি, তুমি হচ্ছে রুমে শুয়ে শুয়ে এই চিন্তা করতেছো যে আমি যদি লটারি জিততাম তাহলে একটা দ্বীপ কিনে ফেলতাম, অনেকগুলা গাড়ি কিনে ফেলতাম, একটা ফ্ল্যাট কিনে ফেলতাম। কিন্তু বাস্তব অর্থে তুমি লটারিও জিতো নাই, তোমার দ্বীপও কিনা হয় নাই, গাড়িও কিনা হয় নাই, ফ্ল্যাটও কিনা হয় নাই। এটা হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনাল। তারপরে যদি আমরা যাই, ইফ আই হ্যাড মোর টাইম, যদি আমার অনেক সময় থাকতো, আই উড লার্ন টু প্লে গিটার, আমি হচ্ছে গিটার বাজানো শিখতাম। এখন তুমি হচ্ছে এটা কল্পনা করতেছো যে যদি সময় থাকতো তাহলে আমি শিখতাম, কিন্তু বাস্তব অর্থে তোমার ক্লাস কোচিং এ দৌড়াদৌড়ি করে সময় শেষ, তুমি আসলে শিখতে পারছো না। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক। সেম ওয়েতে যদি আমরা দেখি, ইফ উই লিভড ইন এ বিগ সিটি, আমরা যদি একটা বড় শহরে বাস করতাম, উই উড ভিজিট দ্য মিউজিয়াম অফেন, মানে আমরা প্রায়ই কি করতাম, বিভিন্ন জাদুঘর পরিদর্শন করতাম। এটা হচ্ছে তোমার একটা চিন্তা, মানে হচ্ছে একটা কল্পনা। তুমি ভাবতেছো যে যদি বড় শহরে থাকতাম তাহলে আমি বিভিন্ন জাদুঘরে পরিদর্শন করতাম, কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি থাকো হয়তো গ্রামে বা শহরে, বা সেটা খুব বড় না, এজন্য তুমি মিউজিয়াম দেখার সুযোগও কিন্তু হয় নাই। সেম ওয়েতে ইফ আই হ্যাড উইংস, যদি আমার ডানা থাকতো, আই উড ফ্লাই, আমি কি করতাম, উঠতাম, যদি আমার ডানা থাকতো তাহলে উঠতাম। এটা হচ্ছে আমার একটা কল্পনা, এটা হচ্ছে অসম্ভব কল্পনা, কিন্তু বাস্তবে আমার ডানাও নয়, আমি হচ্ছে উঠতেও পারি না। এটা হচ্ছে আমরা সংজ্ঞা থেকে সরাসরি লিখলাম।
সেম ওয়েতে যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। তো ইফ দিলাম আমরা, ইফ দেওয়ার পরে সাবজেক্টের সাথে কি হয়, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের জন্য কি হয়, ভার্বের V2 হয়। অন দ্য লটারি সাবজেক্ট, আবার সাবজেক্ট দিলাম, তারপরে কি উড দিলাম প্লাস ভার্বের V1। এভাবে যদি তুমি স্ট্রাকচার ওয়েতে যাও তাহলে তোমার জন্য একটু কঠিন মনে হবে, কারণ স্ট্রাকচার মিলাতে একটু কঠিন লাগে। আবার যদি আমরা দেখি যে ইফ উই লিভড, কি লিখলাম, সাবজেক্ট লিখলাম, ইফ লিখলাম, তারপর হচ্ছে কি ভার্বের লিভড, ভার্বের V2 লিখলাম, আর এইখানে হচ্ছে উড প্লাস হচ্ছে ভার্বের V1। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। সেম ওয়েতে এই পাশে আমি কি রাখলাম যে তবে চাইলে মেইন ক্লজকে আমরা শুরুতে বা সামনে রাখতে পারি, যেটা আমাদের ফার্স্ট কন্ডিশনে ছিল। এগুলো হচ্ছে তুমি সেম দেখো, তুমি এখান থেকে দেখে তারপর তুমি এখানে স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা দেখে সেম ওয়েতে করো। এটা হচ্ছে তুমি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটাকে সামনে রেখে পরবর্তীতে তুমি ইফ ক্লজটা পিছনে বসাই দিলা। এখন যাব হচ্ছে আমরা থার্ড কন্ডিশনালে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে হার্ডেস্ট, এখানকার সবচেয়ে হার্ডেস্ট হচ্ছে থার্ড কন্ডিশনাল। সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি একটু সংজ্ঞাগুলো দেখো তাহলে তোমার জন্য সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। অতীতের কোনো ঘটনা বা শর্ত যা আর পূরণ করা সম্ভব নয়, অতীতের কোনো ঘটনা এখন আর সেটা পূরণ করা সম্ভব নয় বুঝাতে যে বাক্য ব্যবহার করা হয় তাকে থার্ড কন্ডিশনাল বলা হয়। মানে সেটা অনেক আগে চলে গেছে, যেহেতু অতীত সময়টি পার হয়ে গেছে তাই সেই শর্ত এবং তার ফলাফল দুটোই এখন সম্পূর্ণ অসম্ভব বা অবাস্তব, কেবলই আফসুস মাত্র। মানে ধরো হচ্ছে এখন 2026 সাল, তুমি কোনো একটা বিষয়ের জন্য আফসুস করতেছো, বিষয়টা ছিল হচ্ছে 2023 সালে অথবা 24 সালে, এখন এসে তুমি সেটা রিগ্রেট ফিল করতেছো। এটার যদি আমরা স্ট্রাকচারে যাই, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইফ প্লাস পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, শেষ হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। এইটা তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখো যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস কি উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, শেষ হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। এখন এই যে আমরা সংজ্ঞাটা বললাম, সংজ্ঞা থেকে আমরা কিছু এক্সাম্পল দেখব। ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, আমি যদি খুব ভালোভাবে পড়াশোনা করতাম, আই উড হ্যাভ পাসড দ্য টেস্ট, আমি হচ্ছে পরীক্ষায় পাস করতাম। এটা কিন্তু এখনকার ঘটনা না, এখন হচ্ছে তুমি ক্লাস 5-এ থাকতে কথা এখন এসে রিগ্রেট ফিল করছো যে আমি যদি ক্লাস 5-এ থাকতে ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি তখন পাস করতাম, এই বিষয়টা এখন এসে রিগ্রেট ফিল করছো। তারপর হচ্ছে ইফ শি হ্যাড লেফট আর্লিয়ার, যদি সে তাড়াতাড়ি বের হতো, শি উড হ্যাভ কট দ্য বাস, সে বাসটা ধরতে পারতো। এখন হচ্ছে রাত, এখন এই যে ঘটনাটা আমরা বললাম এটা হচ্ছে সকালের, যে যদি সে সকালবেলায় তাড়াতাড়ি বের হতো তাহলে 11টার যে বাস ছিল ওইটা ধরতে পারতো। আর এটা রিগ্রেট ফিল করছি আমরা কখন, এখন এসে রাতে এসে রিগ্রেট ফিল করছি। সেম ওয়েতে ইফ দে হ্যাড টোল্ড মি, যদি তারা আমাকে বলতো, আই উড হ্যাভ হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করতাম। এটা হচ্ছে ধরো ক্লাস 9-এর একটা ঘটনা যে তোমার ফ্রেন্ডের কিছু টাকা প্রয়োজন ছিল কিন্তু সে তোমাকে বলে নাই, যে যদি তারা বলতো আমাকে তাহলে আমি তখন সাহায্য করতাম। এখন এই বিষয়টা হচ্ছে অতীতের একটা আফসোস। সেম ওয়েতে ইফ উই হ্যাড নোন অ্যাবাউট দ্য পার্টি উই উড হ্যাভ গন, আমরা চলে যেতাম। ইফ শি হ্যাড সেভড মোর মানি, যদি সে অনেক টাকা জমাতো, আই উড হ্যাভ এখানে বলছে ইফ আই হ্যাড সেভড মোর মানি, যদি আমি অনেক টাকা জমাতাম, আই উড হ্যাভ বট এ কার। ধরো একটা ব্যবসা ছিল তোমার, হ্যাঁ, তুমি যখন হচ্ছে 15 বছর বয়স ছিল তোমার, তো তুমি অনেক টাকা পয়সা এখান থেকে ইনকাম করতা এবং এই টাকাটা তুমি সব নষ্ট করে ফেলছো রেস্টুরেন্টে বা ঘোরাঘুরি করে। এখন এসে তোমার বুঝ হয়েছে যে আগে যদি ওই টাকাগুলো সেভ করতাম তাহলে আমার একটা বাইক থাকতো অথবা একটা গাড়ি থাকতো। এই ছিল হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। এখন এখানে যে আমরা 4টা কন্ডিশন পড়ালাম, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি কিভাবে মনে রাখবা। প্রথমত হচ্ছে তুমি চিনে রাখবা, কিভাবে চিনে রাখবা, যে এটা সংজ্ঞা দিয়ে চিনে রাখবা যে কোনটার সাথে কোনটা রিলেট করতে পারো, এটা হচ্ছে এক বিষয়। আর তুমি যেটাতে পেস লাগিয়ে দাও সেটা হচ্ছে স্ট্রাকচার। কি বললাম, প্রত্যেকটা কন্ডিশনের স্ট্রাকচার আমি তোমাকে আগে দিয়ে দিয়েছি, একটু আগে সবগুলা 4টা একসাথে লিখেছিল। এই 4টা একসাথে রেখে তারপরে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা, তাহলে তোমার কন্ডিশনাল নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখো নেক্সট পেজে যদি আমরা যাই, এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। তো মিক্সড কন্ডিশনালটা এখন আমি আসলে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি না, তবে তোমরা দেখো একটা স্ক্রিনশট দিয়ে এটা কিছু করতে পারো কিনা।
হ্যাঁ, এটা কেন বোঝাতে চাচ্ছি না, কারণ তুমি যদি ফার্স্ট টাইমে এই ভিডিওটা দেখো, মানে কন্ডিশনাল সেন্টেন্স যদি প্রথমবারই দেখো, তাহলে তোমার সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল এটাতে তুমি প্যাচ লাগিয়ে দিবা। তো কয়েকবার প্র্যাকটিস করলে তোমার সেই কনফিউশনটা দূর হবে। তো এটা দিয়ে আমি আসলে আর কনফিউশন বাড়াতে চাচ্ছি না, কারণ মিক্সড কন্ডিশনাল দিলে এখানে থার্ড কন্ডিশনালের সাথে সেকেন্ড কন্ডিশনাল হয়, সেকেন্ড কন্ডিশনালের সাথে থার্ড কন্ডিশনাল হয়, থার্ডের সাথে সেকেন্ড হয়, মানে দুইটা কন্ডিশনাল একসাথে হয়ে গেলে তুমি এটা বুঝতে পারবে না। এই জন্য আগে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এই তিনটা ভালো করে পড়ো, এবং সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনের মধ্যে যে কনফিউশন আছে সেইটা আগে দূর করো। পরে তুমি ইচ্ছা করলে মিক্সড কন্ডিশনাল যেটা আছে তাহলে তুমি সেটা পড়তে পারবা। আর আশা করি এখানে সমস্যা হবে না। আর এটা আমি যেভাবে দিয়েছি তোমাকে, হ্যাঁ, বাংলা লেখাটা যেভাবে দিয়েছি, তোমার বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে কি আছে দেখো। ওকে, তারপর হচ্ছে এক্সারসাইজ ফর ইউ। এই যে এত ধৈর্য ধরে এতক্ষণ ধরে এতগুলা কন্ডিশন, আমরা 4টা কন্ডিশন আমরা পড়লাম, তো এখান থেকে তুমি কি বুঝতে পারছো না পারছো, এই জন্য আমি তোমাকে একটা এক্সারসাইজ দিয়েছি। এক্সারসাইজ ফর ইউ, আমি এখানে 10টা কন্ডিশনাল সেন্টেন্স দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা হচ্ছে 10 রকমের কন্ডিশনাল। তো তুমি এটা হচ্ছে খাতায় নোট করো, খাতায় নোট করে নিজে নিজে সলভ করো। তুমি এখানে সংজ্ঞা এবং যে স্ট্রাকচার ঘটনা অনুযায়ী এটা সলভ করতে পারো কিনা আগে দেখো। যদি এটা পারো, এবং আমি আশা করি তুমি পারবে, যদি ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো, আশা করি সমস্যা হবে না। তো এতটুকুই ছিল আসলে আমাদের কন্ডিশনালের ক্লাস। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। আর যদি সমস্যা হয় তাহলে তুমি 2বার করো ক্লাসটা, মানে যে কারো ক্লাসেই করো, আমার ক্লাসে আমি বলতেছি এরকম না, মানে যে কোনো টিচারের ক্লাস তুমি যখন করবে তখন সেটা 2বার 3বার যখন করো তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়, বুঝতে সুবিধা হয়। আর এটা এমন কিছু না যে তোমার বুঝতে অনেক কিছু করতে হবে। সো এতটুকুই ছিল। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।